গ্রামের সব জায়গায় তো আকালের মতো অবস্থা হয়ে গেছে। ভাবতেও পারছি না যে আর কতদিন গ্রামে বেঁচে থাকতে পারবো। এইভাবে গ্রামে আর না থেকে এবার কাজের জন্য আমাকে বাইরে যেতেই হবে। গোপাল কাজের খোঁজে অন্য গ্রামে বেরিয়ে পড়ে। আর চলতে চলতে বনিডাঙ্গা নামক এক গ্রামে পৌঁছে যায়। সেখানে তার থাকার জন্য কোনো ঠিকানা ছিল না এবং তার কোনো কাজও ছিল না। তারপরেও সে এগোতে থাকে আর সবশেষে এক ধনী ব্যক্তি বিষ্ণু শেঠের কাছে গিয়ে পৌঁছায়। কর্তামশাই, আমি গোপাল, আমি পাশের গ্রাম থেকে এসেছি গো। আমাদের ওখানে একেবারে আকালের মতো অবস্থা। চাষিদের জমি শুকিয়ে পড়ে আছে, সেখানে কোনো কাজও নেই। মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে। আমি কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনার কাছে কিছু কাজ পাওয়া যায় তবে অনেক উপকার হতো বাবু। এই রে, মনে হচ্ছে তোমার খুবই খারাপ অবস্থা, খুবই কঠিন সময় যাচ্ছে তোমার। আচ্ছা, ঠিক আছে, আমার একটা কাজের লোকের দরকার ছিল, কিন্তু আমার মনে হয় না যে তুমি ওটা করতে পারবে। দেখো যদি পারো। শেঠজি, আপনি যে কোনো কাজ দিতে পারেন, আমি তার নিষ্ঠা আর সততার সঙ্গেই করব। আপনি তা নিয়ে নিশ্চিত থাকতে পারেন। তবে ঠিক আছে গোপাল, আমার কাছে 30টা গরু ও মোষ আছে। তোমাকে প্রতিদিন তাদের দেখাশোনা করতে হবে। সকাল সন্ধ্যা তাদের চারা খেতে দেওয়া, গোবর তোলা আর ঘর পরিষ্কার করতে হবে। এর জন্য তোমাকে 3 বারের খাবারের সঙ্গে সঙ্গে মাসে 3000 করে টাকা দেবো। এবার তুমি বলো যদি করতে চাও। আরে বাপরে, 30টা গরু মহিষ, দেখাশোনা তো খুবই কঠিন। আমার তো কিছু করারও নেই, কাজেরও খুব একটা দরকার। তাছাড়া বেতনটাও খুব একটা মন্দ দিচ্ছে না, আর সঙ্গে 3 বারের খাবারও দিতে চাইছে। ঠিক আছে কর্তামশাই, আমি এই কাজটা করতে রাজি আছি। তো আমার একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ গোপাল, তুমি বলো, কি তোমার অনুরোধ? কর্তা, যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি গরুগুলোর সঙ্গে গোশালায় থাকতে পারি। আমি তো এই গ্রামের নতুন, কোথায় যাব, কোথায় থাকবো, আমার তো খুব ভালো একটা জানা নেই। বিষ্ণু শেঠ বেশ কিছুক্ষণ ভাবার পর তার দিকে নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখার পর বললেন, আচ্ছা ঠিক আছে গোপাল, তুমি থাকতে পারো, তবে তুমি আমার কথাগুলো মনে রাখিও। ঠিক আছে বাবু, আমি আপনার কথাগুলো অবশ্যই মনে রাখবো। তখন গোপাল গোশালায় থেকে নিজের কাজ করতে লেগে যায়। প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে গরুর গোবর তোলে, গোয়াল ঘর পরিষ্কার করে আর গরু ও মহিষগুলোকে চারা খেতে দিত এবং সেবা করত। প্রতিদিন গোপাল তার কাজ নিষ্ঠার ও সততার সঙ্গে করত, আর এই জন্য বিষ্ণু শেঠেরও খুব ভালো লাগতো গোপালের। সে গোপালের কাজে সন্তুষ্ট হয় আর তার সমস্ত কাজ সততার আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য একদিন বিষ্ণু শেঠ গোপালকে ডেকে বললেন, গোপাল, তোমার কাজে আমি খুবই সন্তুষ্ট। আমি যা আশা করেছি তা আমার কল্পনার বাইরে। গরু মহিষের দেখাশোনা এর আগে কেউ এত ভালো করতে পারেনি।
আর এই জন্য গরুগুলো আরো তাজা হয়েছে এবং দুধও অনেক বেশি দিচ্ছে। তাই আমি তোমার বেতন পুরো 5,000 টাকা করে দিচ্ছি। সত্যি বলছেন বাবু? কি যে খুশি! আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাই। বেশ কিছুদিন এইভাবে কেটে যায়। গোপাল তার কাজ সত্তার সঙ্গে করতে থাকে। এইভাবে ধীরে ধীরে গোপালের বেশ ভালোই পরিমাণ টাকা জমা হয়ে যায়। আর এই টাকা দিয়ে সে ওই গ্রামে থাকার জন্য একটা ছোট্ট ঘর কিনে নেয়। কি না কষ্টে হতেছিল ওই গোশালায়, কতটা মশার কামড় খেয়েছি, আর মনে হচ্ছে এখনো যেন গোবরের গন্ধ দূর হচ্ছে না। যাই হোক, শেষমেশ নিজের ঘরে শান্তিতে একটু ঘুমোতে পারবো। এইভাবে প্রতিদিন সেটের ঘরে কাজ করতে আসতো এবং কাজ করে প্রতিদিন 3 বার খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যেত। বেশ কয়েক বছর এইভাবে কেটে যায় আর এইভাবে সে অনেক টাকা জমা করে তোলে। একদিন গোপাল বিষ্ণু শেঠকে বললেন, কর্তামশাই, আজকাল চুরির ঘটনা গ্রামে খুবই বেড়ে গেছে। আমার কাছে বেশ কিছু টাকাও জমা আছে যা আমার ঘরে রাখা আছে, কিন্তু আমার খুব ভয় করছে। এখানে কাজে এসে সারাদিন থাকি, যদি কোনো রকম চুরি যায় কি যে হবে কি জানি। আর এর জন্যই আমার খুব ভয় করে ওই টাকাগুলোর জন্য কখনো আমার ঘরে কারো নজর না পড়ে যায়। হ্যাঁ গোপাল, তুমি কথাগুলো ঠিকই বলেছ। দিন দিন যেভাবে চুরি বেড়ে চলেছে, চোরেদের উৎপাত তো তার কম নয়। প্রতিদিন গ্রামে নতুন নতুন চুরির ঘটনা যেভাবে শোনা যাচ্ছে, তাছাড়া সারাদিন তো তোমার ঘরে কেউ থাকে না, তাতে চুরি না যাওয়ার কিছুই নেই। তারপর বিষ্ণু শেঠ কিছুক্ষণ চিন্তা করে গোপালকে বললেন, দেখো গোপাল, আমি অনেক ভাবনা চিন্তা করে বলছি। এই সময় গ্রামে একটি জায়গা আছে যেখানে তোমার সমস্ত টাকা পয়সা সুরক্ষিত থাকবে, আর সেটা হলো জমিদারের ঘর। জমিদারের বাড়ি বলছেন কর্তামশাই? হ্যাঁ গোপাল, তুমি ঠিকই শুনেছ। এই গ্রামের জমিদার খুবই ভালো মানুষ আর সহজ সরল। এসব কথা গ্রামের কিছু মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি। তাছাড়া ওর ঘরে অনেকগুলো রক্ষীও থাকে, ফলে সেখানে চুরির সম্ভাবনা খুবই কম। তুমি বিশ্বাস করে সেখানে টাকা পয়সা রাখতে পারো। ও, এই ব্যাপার বাবু, তবে ঠিক আছে, আজকে আমি জমিদারের সঙ্গে কথা বলবো, দেখি তিনি কি বলেন। সেদিন বিকালে গোপাল চলে যায় জমিদার হীরালালের বাড়ি কথা বলার জন্য। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় ভিতরে চলেছ? ওখানেই দাঁড়াও, এইভাবে কিছু না বলে গেলে তো হবে না বাপু। বলছিলাম কি, আমার না জমিদারের সঙ্গে দেখা করার ছিল, ওনার সঙ্গে কিছু কথা আছে গো। কি দরকার আছে তোমার? আমায় একটু বলো দেখি, আমি জানিয়ে দেবো। আসলে আমার কাছে বেশ কিছু টাকা আছে, আমি ভেবেছি সেগুলো জমিদার মশাইয়ের কাছে রেখে দিই, তাই এসেছি, আর কিছু নয়। ও আচ্ছা, ঠিক আছে, তুমি ভিতরে যেতে পারো, তবে বাবুর সামনে বেশি চেঁচামেচি করো না, বলে দিলুম। নমস্কার জমিদার মশাই, আমি গোপাল, বাবু বিষ্ণু শেঠের ওখানে কাজ করি। বেশ কয়েক বছর আগে আমি পাশের গ্রাম থেকে এখানে এসেছি, আমাকে বিষ্ণু শেঠ আপনার কাছে পাঠিয়েছে গো। তবে কি তোমায় বিষ্ণু শেঠ পাঠিয়েছে? বলো গোপাল, এবার তোমার কি দরকার আছে? আবার আমার একটু তাড়া আছে। জমিদার মশাই, অনেক বছর ধরে
আমি বিষ্ণু শেঠের ওখানে কাজ করতে করতে বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছি, কিন্তু গ্রামে যেভাবে চোরের উৎপাত বেড়েছে তাতে আমার খুব ভয় করে। টাকা ঘরে রাখতেও পারি না। আমি দিনে শেঠের বাড়িতে কাজ করি, আর ওই সুযোগে চোর যদি চুরি করে নেয়। আচ্ছা, তবে এই ব্যাপার, বলি তুমি কত টাকা মতো জোগাড় করে রেখেছো? এই যোগা বাবু, খুব একটা বেশি নয় গো, 25,000 টাকা মতো হবে আমার কাছে। এটাই অনেক কষ্ট করে জমিয়েছি। আরে বাবা, এটা তো বেশ মোটা অঙ্কের টাকা। আমি তো এমন একজনকে আমার ফাঁদে ফেলতে চেয়েছি, আর সে নিজে নিজে চলে এসেছে। জমিদার মশাই, আপনার সততার কথা গ্রামের অনেক মানুষের কাছে শুনেছি। আপনার খুব নাম ডাক আছে এলাকায়, আর এর জন্যই আমার ধন আপনার কাছে কিছুদিনের জন্য রাখতে এসেছি। হ্যাঁ গোপাল, তুমি ঠিকই শুনেছ। তুমি নিশ্চিত হয়ে আমার কাছে রাখতে পারো। এর জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছু দেখে নেব। গোপাল তার টাকার ব্যাগ জমিদারের হাতে ধরিয়ে দেয়। জমিদার মশাই, এতে পুরোপুরি 25,000 টাকা আছে। আপনি গুনে দেখে নিন। আমার সমস্ত পরিশ্রম এখন আপনার হাতে। এতে ঘোরার কি আছে? আমি কি জানি না তোমাদের মতো গরিব মানুষ কখনো মিথ্যা কথা বলে না? তাছাড়া তুমি বিষ্ণু শেঠের লোক, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। জমিদার মশাই, আপনি জানেন না যে আমার কি উপকার করলেন। এখন থেকে আর কোনো চোরের চিন্তা থাকলো না। অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই। আরে না না গোপাল, এসব বলে আর আমাকে লজ্জা দিও না। ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত। তুমি অন্যের কাছে না গিয়ে আমার কাছে রাখতে এসেছো। গোপাল তার কঠোর পরিশ্রমের মূল্য জমিদারের হাতে দিয়ে নিজের বাড়ি চলে যায়। গোপাল, তোমার এই টাকা আমার হাতে ভালো বানাবে। এবার সঠিক জায়গায় এসেছে এই মূল্যবান থলি। তুমিও মনে রাখবে কাকে আমি টাকা দিয়েছি। এভাবে গোপাল সততা আর নিষ্ঠার সঙ্গে বিষ্ণু শেঠের ওখানে কাজ করতে থাকে। আর এইভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ আরো কয়েকটি বছর। হঠাৎ করে একদিন গোপালের মনে ভাবনা জেগে যায়। আমার অনেকদিন হয়ে গেল বিষ্ণু শেঠের ওখানে কাজ করতে করতে, কখন যে এত সময় পার হলো তা বুঝতেই পারেনি। আর আমাদের কর্তাও অনেক ভালো মানুষ, তাছাড়া আমাকেও খুব ভালোবাসে। তবে ভাবছি যে আমার কাছে তো অনেক টাকা জমা হয়েছে, এবার কিছু জায়গা কিনে নিই, আর তাতে অনেক পরিশ্রম করি, তবে বড়লোক হতে পারবো। না, আজকে আমাকে জমিদারের সঙ্গে কথা বলে টাকা ছুটিয়ে নিয়ে আসতেই হবে, তাহলে আমি কিছু জমি কিনতে পারবো। এসব ভাবনা চিন্তা করার পর গোপাল জমিদারের বাড়ি চলে যায় নিজের টাকা ফেরত নেওয়ার জন্য। জমিদার মশাই, আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনার কাছে যে 25,000 টাকা রাখতে দিয়েছিলাম সেটা আমার খুব দরকার, ওটা আমাকে দিন। আরে ভাই, কে তুমি? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। আর তুমি কোন বা 25,000 টাকার কথা বলছো? এই কি বলছেন জমিদার মশাই? আমি গোপাল গো, গোপাল। কয়েক বছর আগে আমি আপনাকে চোরের হাত থেকে বাঁচার জন্য টাকা রাখতে দিয়েছিলাম, কিছু মনে পড়লো জমিদার বাবু? আরে ভাই, আমার কাছে কত লোক আছে কিছু না কিছু রাখতে, আর তাদের সকলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক থাকে। বলি কি, তোমার কাছে এর কোনো কাগজ আছে? কারণ আমি প্রত্যেকের সঙ্গে কাগজে চুক্তি করে নি, যাতে পরে কোনো সমস্যা না হয়। কার কত টাকা জমা, কি কি জমা করলো, সবার হিসাব ওই কাগজেই থাকে। জমিদার মশাই,
এটা কি বলছেন আপনি? আপনার সততার কথা শুনে আমি টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু আপনি এমন কথা বলছেন কেন? দয়া করে আপনি আমার টাকা ফেরত দিন বাবু। আমার সঙ্গে এমন ঠাট্টা করেন না। হ্যাঁ গোপাল, তুমি ঠিকই শুনেছ। আমি সততার সঙ্গেই কাজ করি। এতটুকু খোঁজ নেই আমার সততায়। এর জন্যই তো তোমার কাছে পাকা কাগজ চাইছি। তোমার কি জানা নেই, কারোর সঙ্গে টাকা পয়সা বা জমির কাগজ লেনদেন করছো, তা তো স্টাম্প পেপারে লিখতে হয়, যেটা তোমার সবুত। তুমি যে কাউকে জিজ্ঞেস করতে পারো। না না জমিদার মশাই, এমনটা করেন না। আমি আপনার পায়ে পড়ছি, হাত ধরছি, দয়া করে আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিন। এমনটা করলে যে আমার এত কষ্টের ফল ধুলোতে মিশে যাবে। আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করবেন না জমিদার মশাই। এখানে কি তুমি মিথ্যা কান্না কাঁদছো? এমন মনে হচ্ছে তুমি কোনো ঠগবাজ। এখানে আমাকে ঠগার জন্য এসেছো, ঢঙ্গি কোথাকার। আর তুমি আমার সততা ও সরলতার লাভ নিতে চাইছো, আমাকে লুটার ধান্দা। দাঁড়াও, আমি এখনই তোমাকে মজা জাগাচ্ছি। খুব বেড়েছো না? জমিদার নিজের লোকেদের ডেকে গোপালকে বেধড়ক পিটুনি দেয়। একে ততক্ষণ মারো যতক্ষণ এর মাথা থেকে ভণ্ডামি দূর হয়। মারতে মারতে অজ্ঞান করে দাও। আমাকে এসেছে হিসাব শিখাতে এই 2 টাকার তুচ্ছ মানুষ। আমার সততার প্রশ্ন তুলছে, একে ছাড়বে না, মেরে গুড়িয়ে দাও। জমিদারের লাঠিয়ান লাঠি দিয়ে গোপালকে বেধড়ক ভাবে মারে। তখন গোপাল দুঃখী হয়ে মার খাওয়া শরীর নিয়ে কষ্ট মষ্টে কোন রকম বাড়ি যায়। আর তার গোটা শরীর লাঠির আঘাতে কেটে গেছে। এদিকে 2 দিন ধরে গোপাল কাজের জন্য শেঠের বাড়িতে যেতে পারেনি। এই জন্য শেঠ তাকে দেখতে না পেয়ে গোপালের বাড়িতে আসেন। তিনি দেখলেন যে গোপাল বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার গোটা শরীরে কিসের দাগ কেটে বসে গেছে, আর তাকে খুব দুঃখী দেখাচ্ছে। ও গোপাল ভাই, 2 দিন ধরে কাজে আসনি কেন? আর তোমার শরীরে কি অবস্থা? কিভাবে হলো এটা? তোমার শরীর ঠিক আছে তো, না কোনো সমস্যা হয়েছে তোমার? সমস্যা হলে আমাকে বলো ভাই গোপাল। কর্তা মশাই, আপনি আপনি এত কষ্ট করে কেন এলেন? আপনি খবর পাঠালে আমি চলে আসতাম। আরে গোপাল, কোনো ব্যাপার না। তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। এখানে না আসলে কি করে বুঝতাম তুমি অসুস্থ? কি বলবো বাবু, ওই জমিদার আছে না, যাকে আমি টাকা জমা দিয়েছিলাম, তিনি আজ আমাকে টাকা ফেরত দিতে চান না। জমিদার অনেক লোভী, তিনি সবাইকে ঠগাচ্ছেন। উপরে শুধু ভালো মানুষের মুখোশ পরে রয়েছে। যখন জোর গলায় টাকা চায়, সে তার লোক দিয়ে প্রচন্ড লাঠি নিয়ে মারে, আর আমাকে সেখান থেকে ধাক্কা মেরে বার করে দেয়। ওরে বাপরে, এ তো ভয়ঙ্কর কাণ্ড। এটা তো গভীরভাবে ভাবার বিষয়। আমিও তো জমিদার হীরালালের সম্পর্কে ভালোই শুনেছিলাম, কিন্তু আমার তো এগুলো জানা ছিল না তিনি এতটা বাজে মানুষ হবেন। এই জন্য তো ভাবি, ওর মতো একটা তুচ্ছ মানুষের প্রতি বছর সম্পত্তি বাড়ে কি করে। আমায় ক্ষমা করে দাও গোপাল। আমি না বললে তুমি আর জমিদারের কাছে যেতে না। এসব আমার জন্যই তোমার হয়েছে, ভুলটা আমারই। না না বাবু, এমন বলবেন না। আপনি কি আর জানতেন এমন হবে? আপনি তো আমার ভালোর জন্যই পাঠিয়েছিলেন।
এটা তো লোভী জমিদারের কর্মকাণ্ড। মনে হয় না আর টাকাগুলো ফেরত পাবো। কি করা যায়? আমার কপালে যা ছিল তাই হয়েছে। গোপাল, আমার কাছে একটা যুক্তি আছে, যাতে করে তুমি তোমার টাকা ফেরত পাবে, আর ওই লোভী জমিদার বেটাও একটা জব্দ হবে। সত্যি বলছেন কর্তা মশাই? শোনো তাহলে গোপাল। বিষ্ণু শেঠ গোপালের কানে কানে তার সমস্ত পরিকল্পনা বললেন। ঠিক আছে কর্তা, হে ভগবান, এই পরিকল্পনাটি যেন সফল হয়। তুমি দেখো প্রভু। পরের দিন বিষ্ণু শেঠ একটা বড় ব্যাগ নিয়ে জমিদারের বাড়িতে যায়। আরে বিষ্ণু শেঠ যে, আমার কি সৌভাগ্য। বলো ভাই, তবে কি মনে করে আজকে আমার বাড়িতে হঠাৎ সূর্য আজ কি ভুল করে পশ্চিমে উঠে গেছে? বলো ভাই, কি মনে করে এই গরিবের বাড়িতে আজ তোমার মতো ধনবান মানুষ আমার বাড়িতে এসে আমাকে ধন্য করে দিল? নমস্কার জমিদার মশাই। আরে জমিদার সাহেব, আপনি তো আমাকে এসব বলে লজ্জিত করছেন। আসলে আমি কয়েক মাসের জন্য একটা কাজে শহরে যাচ্ছি, তাই ভাবলাম চোরেদের উৎপাত থেকে আমার এই সম্পত্তি আপনার কাছে রেখে যাই, যাতে সুরক্ষিত থাকে। এখানে 10 লক্ষ টাকা আছে, আপনি ছাড়া আর কেউ পারবে না, এই জন্যই তো আশা। বলি, আপনি কি আমার এই টাকার সুরক্ষা দিবেন? আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আরে বিষ্ণু শেঠ, এটা কোনো কথা হলো? আমার কাছে একেবারে সুরক্ষিত থাকে, আপনি নিশ্চিত শহরে যেতে পারেন, কোনো চাপ নেবেন না। এবার মনে হয় বড় সড়ো একটা মাছ জালে ফেসেছে, বারবার এমন সুযোগ আসবে না। একটা বড় সড়ো শিকার, এটাকে কোন রকম নিতে পারলে একেবারে মালামাল খেয়ে যাব। আর ঠিক তখনই গোপাল সেখানে চলে আসে। আরে গোপাল, তুমি তুমি এসে ভালোই করেছো। আমি তোমার কথাই ভাবছিলাম, তুমি না আসলে তোমার ওখানে যেতাম। আমাকে ক্ষমা করো গোপাল, আসলে আমার অনেক বয়স হয়েছে তো, আর অনেক লোকজনও আসতো, তাই সেদিন তোমাকে চিনতে পারিনি। কিন্তু আমি একদম কথার পাক্কা মানুষ, আমার সততার ক্ষেত আছে। তুমি দাঁড়াও গোপাল, আমি তোমার টাকা ফেরত দিচ্ছি। জমিদার গোপালের সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। ক্ষমা করো গোপাল, আমার লোকেরা তোমার সঙ্গে সেদিন খুবই খারাপ ব্যবহার করেছে, আজকেই আমি তাদের কাছ থেকে বাদ দিয়ে দিচ্ছি। গোপাল চুপচাপ কিছু না বলে সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। আরে বাবা, জমিদার সাহেব, এই যে দেখছি আপনি কথার একেবারে পাক্কা, আপনি সঠিক মানুষ আমার টাকা রাখার জন্য। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আপনার কাছে আমার সমস্ত টাকা রাখবো। বিষ্ণু শেঠ এসব কথা জমিদারকে বলছিল, তখনই সেখানে বিষ্ণু শেঠের লোক চলে আসে। কর্তামশাই, আপনাকে আর এখন শহরে যেতে হবে না। শহর থেকে খবর এসেছে, আর ওনারাও বলেছেন তারা আমাদের গ্রামে আসছে। এ তো অনেক ভালো খবর রে, আমার তো সব চিন্তাই দূর হয়ে গেল। আমাকে তো আর শহরে যেতে হবে না। শুনছেন জমিদার মশাই, শহর থেকে লোক এখানে আসছে। আমার মনে হয় এবার আর টাকা এখানে রাখার প্রয়োজন হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই, আপনার সততার জন্য। তবে পরের বার যখন যাব আপনার কাছেই রেখে যাব, বুঝলেন জমিদার মশাই? এসব কথা বলার পর বিষ্ণু শেঠ ও তার লোক সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। দূর দূর, এটা কি হলো আমার সঙ্গে? এই 10 লক্ষ টাকাও চলে গেল, আর গোপালের 25,000 টাকাও চলে গেল। আমার তো ভারী লোকসান হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ শেঠজি, যদি আপনি না থাকতেন
তবে আমার সমস্ত কষ্টের ফল ওই লোভী জমিদার আত্মসাৎ করে ফেলতো। গোপাল, ছাড়ো ওসব কথা। কিন্তু যে মানুষ সততার সঙ্গে রোজগার করে, ভগবান কখনোই তার সঙ্গে খারাপ হতে দেন না। আর যে বেইমানি খায়, তার একদিন না একদিন খারাপ হবে, সে সুখী হতে পারবে না। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।